সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা চলে এসেছি জীবন বিজ্ঞান নিয়ে ক্লাস 10-এর। আমরা একটা রুটিন করে দিয়েছিলাম, যে ভিডিওটাতে সবাই কিন্তু রীতিমতো ক্লাস 10, ক্লাস 7 আর ক্লাস 8 তিনটে ক্লাসের কিন্তু আমরা শিডিউল করে দিয়েছিলাম, অর্থাৎ সপ্তাহে কী কী বার কী কী ক্লাস আসছে। আশা করি তোমরা ভিডিও দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, চলো আজকে আমরা ক্লাস 10-এ যে ক্লাসটা করব সেটা হচ্ছে জীবন বিজ্ঞানের ক্লাস। জীবন বিজ্ঞান তো তোমাদের সব থেকে সহজ, তাই না? তোমরা সব আশা নিয়ে অবস্থা করেছে স্যার জীবন বিজ্ঞানের ক্লাস করা হবে। জীবন বিজ্ঞানের এবছর যারা মাধ্যমিক দিচ্ছ 26-এ, তারা রীতিমতো জীবন বিজ্ঞান একদম রেডি করে ফেলেছো। তোমরা বুঝেই গিয়েছো যে জীবন বিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে রীতিমতো কম পরিশ্রম করে বেশি নাম্বার পেতে পারো। তার দুটো রিজন: এক, সেটা হচ্ছে তোমাদের ভালো লাগে বেশি; দুই, কোশ্চেন প্যাটার্ন ভালো। তাই তো? যাই হোক, তাহলে আমরা আজকে প্রথম ক্লাস করছি জীবন বিজ্ঞানের। জীবন বিজ্ঞানের তোমাদের প্রথম যখন ক্লাস, তাহলে প্রথমে ইন্ট্রোডাকশনে আমরা কি করবো, প্রত্যেকটা চ্যাপ্টারকে একটু একটু করে আমরা একটু আইডিয়া দিয়ে দেবো আজকে। তারপর কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে তোমাদেরকে বলবো। তারপর তোমাদের একটা একটা করে প্রথম টপিকটা অল্প করে আজকে শুরু করবো। ঠিক আছে, আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগবে। তোমাদের লাইক ডিসলাইক যা মনে আসবে সেই কমেন্টও তোমরা করবে আমাদেরকে, অবশ্য প্রয়োজনীয় কমেন্ট। আনখাই গল্প করতে বলছি না তোমাদেরকে, কারণ প্রত্যেকটা সময় কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যাই হোক, তোমরা আস্তে আস্তে লাইভ ক্লাস পাবে, তখন কিন্তু তোমাদের সঙ্গে আমাদের ডাইরেক্ট কথা বলা হবে। ঠিক আছে, আর কিছুটা দিন অপেক্ষা, তারপর আমরা কিন্তু সেই লাইভ ক্লাসেরও ব্যবস্থা করে রেখেছি। বেশ, ঠিক আছে। জীবন বিজ্ঞানের তোমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 1 নম্বরের এমসিকিউ থাকছে 15টা, 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকছে 21টা, তাহলে হয়ে গেল মোট 36 নম্বর শর্ট কোশ্চেন। এরপরে যেটা থাকছে 2 নম্বরে 12টা কোশ্চেন, 12 নম্বরে 24, আর পরে থাকছে 5 নম্বরের 6টা কোশ্চেন, 5 6 30। ঠিক আছে, 5 নম্বরের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন তুমি একটা অথবা পাচ্ছ, যেটা আর কোনো সাবজেক্ট তোমাকে দিতে পারে না। ঠিক আছে, আরো মজাদার বিষয়, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই তুমি দুটো করে কোশ্চেন পাচ্ছ অল্টারনেট হিসেবে, একটার অথবা হিসেবে আরেকটা। কারণ বুঝতে পারছো তো জীবন বিজ্ঞান কেন ছেলে মেয়েদের ভালো লাগে। যখন টেস্ট পেপার নিয়ে করতে দিই ক্লাসে, অফলাইন ব্যাচের কথা বলছি, তোমাদের সামনে বসে আছি, প্রত্যেকের একটাই ডিমান্ড, স্যার আজকে জীবন বিজ্ঞান দেন না। আরে বাবা, জীবন বিজ্ঞান করি 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 তো আর জীবন বিজ্ঞানের কোনো জায়গা বাদ নেই, তাই না? তাহলে এবার বাকিগুলোও করতে হবে। তার মানে এতটা কিন্তু ভালো লাগার সাবজেক্ট হচ্ছে জীবন বিজ্ঞান। লাগবে নাই বা কেন, এই ক্লাস 10-এ তোমাদেরকে এত কিছু শেখার বিষয় আছে যেগুলো কিন্তু তোমাদের নিজের লাইফের সঙ্গে তুমি রিলেট করতে পারবে, তাই না? এবং জীবন বিজ্ঞান তো ইন্টারেস্টিং টপিক একটা আছেই। চলো তোমাদের আগে প্রথমেই বলে দিই, তোমাদের ক্লাস 10-এ মোট 5টা জীবন বিজ্ঞানের চ্যাপ্টার আছে। কি কি চ্যাপ্টার? প্রথমেই দেখো, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা, বংশগতি এবং সাধারণ জিনগত রোগ, অভিব্যক্তি এবং অভিযোজন, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই 5টি চ্যাপ্টার আছে। হয়েছে? 5 নম্বরের ক্ষেত্রে প্রত্যেকটা থেকেই কোশ্চেন পাবে একটা করে। শুধুমাত্র 5 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারতে তুমি দুটো কোশ্চেন করতে হবে 5 নম্বরে, মানে 4টে মোট কোশ্চেন থাকবে। প্রথমে একটা 5 নম্বরের কোশ্চেন আর 6 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা 5 নম্বর চ্যাপ্টার থেকে দুটো দিল, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। 6 নম্বর কোশ্চেনটাও আবার 5 নম্বর চ্যাপ্টার থেকেই দেবে, দুটো, সেগুলোর মধ্যে একটা করতে হবে। আর 1 নম্বর যে কোশ্চেনটা থাকে 5 নম্বরের, মানে মান 5-এর 1 নম্বর যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে ছবি, সেটা জীবজগতের নিয়ন্ত্রণ থেকে একটা, আর জীবনের প্রবাহমানতা থেকে একটা করে থাকে। বুঝতে পারছো? তাহলে আজকে আমরা যেটা নিয়ে শুরু করব, প্রথমে আসছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের একটা ছবি আছে, 2 নম্বরের কোশ্চেন পাবে, এমসিকিউ পাবে, শর্ট কোশ্চেন হিসেবে তুমি শূন্যস্থানে পাবে, সত্য মিথ্যাতে পাবে, এক কথায় উত্তরে পাবে। ঠিক আছে, এমনকি সেখানে কিন্তু তোমাদের ওই একটা ম্যাচিং থাকে, বাম পক্ষর সঙ্গে ডান পক্ষর মেলানো, সেই স্তম্ভ মেলানোতেও তুমি কিন্তু এই 1 নম্বর চ্যাপ্টার থেকে পাবে। হয়েছে? এই 1 নম্বর চ্যাপ্টারতে অনেকগুলো পার্ট ঢুকে আছে, মানে
ছোট্ট ছোট্ট অনেকগুলো টপিককে নিয়ে কিন্তু জিস্ট করে 1 নম্বর চ্যাপ্টার, যেখানে কি আমরা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় মানে বিভিন্ন জৈবনিক যেসব ক্রিয়াগুলো আছে 9 এর পর থেকে, সেইগুলো আমরা প্রত্যেকটাই দেখব। প্রথমেই যেটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে চলন, তারপর উদ্ভিদের হরমোন যেটা ফাইটো হরমোন, তারপর চলে আসছে প্রাণী হরমোন, তারপর চলে আসছে স্নায়বিক সমন্বয় যেগুলো আছে, তারপর চলে আসবে তোমাদের বিভিন্ন পেশিগত যেটা আছে, বমনের সক্ষম যেসব পেশি টেশিগুলো আছে আমাদের মানব দেহে। এতগুলো সেকশন নিয়ে আমাদের কিন্তু মানব দেহের বিভিন্ন অঙ্গ আছে, এই সমস্তগুলো নিয়ে কিন্তু আমাদের 1 নম্বর চ্যাপ্টারটা। ঠিক আছে, 2 নম্বর চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা। এই 2 নম্বর চ্যাপ্টারটার মধ্যে আমরা প্রথমেই যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে কোষ চক্র, কোষ বিভাজন, এই জায়গাটা, ক্রোমোজোমের গঠন, কোষ বিভাজনের যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে সেগুলো পাবো আমরা, মাইটোসিস, অ্যামাইটোসিস, ঠিক আছে, এবং মিওসিস। মাইটোসিসের ক্ষেত্রে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 4টে দশায় পাবো, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস পাবো, সরি। এরপরে নেক্সট পার্ট যেটা আছে ওর সঙ্গে জনন পাবো, সেই জননের মধ্যে যৌন জনন, অযৌন জনন দুটোকেই আমরা পাবো, তাদের মধ্যে পার্থক্য পাবো, তুলনা পাবো। তারপরে আসছে শেষের দিকে আমরা বিভিন্ন রকমের অযৌন জননের টপিকগুলো নিয়ে আলোচনা করব, বৃদ্ধি বিকাশ দেখব, এবং এখানে মানব দশা দিয়ে কিন্তু শেষ করে দেবো 3 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, এই 2 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু একটা অলরেডি 1 দাগের কোশ্চেন যেটা আসছেই বলেছি, সব কিন্তু মান 5-এর কথা বলছি, আগেকার ওগুলো কোনো কথা বলছি না, কারণ ওগুলো কোনো নির্দিষ্ট নেই। মান 5-এর যেগুলো সেগুলো কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে। তাহলে মান 5-এ একটা কোশ্চেন আসছে ছবি, যেটা 1 নম্বর চ্যাপ্টার সঙ্গে অল্টারনেট হিসেবে আসছে, আরেকটা কোশ্চেন আসছে যেখানে দুটো কোশ্চেন থাকবে, দুটোর মধ্যে যেকোনো একটা করতে হবে, সেটা কিন্তু 1 নম্বর চ্যাপ্টার থেকে, এই 2 নম্বর চ্যাপ্টার থেকে। ঠিক আছে, 3 নম্বর চ্যাপ্টার থেকে আমরা, চ্যাপ্টার নাম হচ্ছে বংশগতি এবং সাধারণ জিনগত রোগ। এক্ষেত্রে থেকে আমরা কিন্তু 5 নম্বর একটা কোশ্চেন পাচ্ছি, দুটোর মধ্যে একটা হয়েছে, 2 নম্বর কোশ্চেনও পাবো, 1 নম্বর কোশ্চেনও পাবো, প্রত্যেকটাতে নাম্বার প্রায় ইকুয়াল আছে, শুধু 5 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে মান বেশি আছে, অনেকটা বড় চ্যাপ্টার। আমরা 3 নম্বর চ্যাপ্টারে বংশগতি পাবো। বংশগতি জিনিসটা কি, বংশগতির থেকে প্রকরণ যে টপিকটা আসছে সেই প্রকরণগুলো পাবো আস্তে আস্তে। মটর গাছ কেন নির্বাচন করেছিলেন মেন্ডেল সেটা পাবো, কি কি বিপরীত বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো পাবো, একসংকর জনন, দ্বিসংকর জনন পাবো, চেকার বোর্ড সহ। তারপর আমরা কিন্তু বিভিন্ন রোগ আছে যেটা জেনেটিক ডিজিজ, যেগুলো থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, আর একটা চলে আসছে বর্ণান্ধতা, এই 3টে টপিকটা কিন্তু আমরা পাবো। এবং এগুলো কি করে আমাদের জেনেটিক কাউন্সিলিং এর থ্রুতে, তুমি তো নিরাময় করতে পারছো না কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারছো, সেসবগুলো কিন্তু আমরা পাবো। এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং, ম্যাথের মতো কিছু জিনিস আসবে। এরপর চলে আসছে আমাদের জীবন বিজ্ঞানের সব থেকে বেশি ছাত্রছাত্রীদের প্রিয় চ্যাপ্টার, সেটা হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন, তাই তো, ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। এইখানে আমরা আস্তে আস্তে জানতে পারবো যে এক একটা জীব কিভাবে সৃষ্টি হলো। এই 4 নম্বর চ্যাপ্টারে আমরা জানতে পারবো যে জীব কিভাবে সৃষ্টি হলো। জীব তো দূরের কথা, পৃথিবী থেকে প্রথম প্রাণ সৃষ্টি কি করে হলো। 9-এ তোমরা শিখে এসছো হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ, আদৌ কি সেটা ভ্যালিড ছিল, না ওটা কাল্পনিক কোনো গল্প ছিল, না রূপকথার গল্পের মতো কিছু জিনিস তুলে নিয়ে এসেছিল। এইটার প্রমাণ সহ বর্ণনা কিন্তু ক্লাস 10-এ এই চ্যাপ্টারতে পেয়ে যাবে। কি করে আমাদের বক্তব্য আছে তো, কি করে বাঁদর থেকে মানুষ হয়ে গেল, অনেকে জানো, শুনে এসছো সবাই, মানুষ তো বানর থেকে তৈরি হয়েছে। আদৌ কি মানুষ বানর থেকে তৈরি হয়েছে, নাকি এর পিছনে আছে কোনো ইতিহাস, সেগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে বর্ণনা করবো। জিরাফের গলাটাই বা লম্বা হলো কেন হঠাৎ করে, তাই না? সবারই গলা লম্বা হলো না কেন, শুধু জিরাফের কেন হলো? জিরাফে কি শুধু উপরের পাতা খেতে চাইলো কেন? জেব্রা কি চাইনে, নাকি ছাগলগুলো চাইনে? তাহলে ওর গলাটাই লম্বা কেন হলো? এই সমস্ত টপিকগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে পাবো। আর অভিযোজন কিছু পাবো। অভিযোজনগত বলতে বিশেষ করে মৌমাছি যারা আছে, মৌমাছিদের কিছু পরিবর্তন, শিম্পাঞ্জিদের কিছু পরিবর্তন, উটের পরিবর্তন দেহে, এই সমস্তগুলো কিন্তু এই চ্যাপ্টারে পাবো।
খুব সুন্দর চ্যাপ্টার, প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু এই চ্যাপ্টার খুব পছন্দের চ্যাপ্টার। আর লাস্ট চ্যাপ্টার, এটা কিন্তু অনেকটা বড় চ্যাপ্টার, এটা পরিবেশকে তোমাকে সচেতন করাবার চ্যাপ্টার। চ্যাপ্টারের নামই তাই আছে, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। পরিবেশ কি? ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সেই তো একটাই ঘুরে ফিরে তুমি জানতে পারলে, পরিবেশ। পরিবেশ জিনিসটা কি সেটা আমরা এই চ্যাপ্টারে জানবো আস্তে আস্তে। তার সম্পদগুলোকে নিয়ে জানবো আমরা, তাকে সংরক্ষণ করবো কি করে, সমস্ত টপিক এই চ্যাপ্টারে আছে। বিশেষ করে নাইট্রোজেন সার্কেল আছে, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন আছে, বিভিন্ন দূষণগুলোকে নিয়ে আমরা জানবো, দূষণগত রোগ নিয়ে জানবো আমরা, পরিবেশগত সমস্যা জানবো, জীব বিবর্ধন জানবো, জৈব বিবর্ধনের ফলে কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে জানবো, জনসংখ্যার বৃদ্ধির জন্য কি সমস্যা হচ্ছে সেগুলো আমরা জানবো আস্তে আস্তে। তারপর বিভিন্ন বিপন্ন প্রজাতির যেসব প্রাণী আছে তাদেরকে সংরক্ষণ কিভাবে করা যাবে সেগুলো জানবো। এক্সিটু ইনসিটু প্রচন্ড ইনফরমেশন আছে এর মধ্যে, জানলে বা পড়লে তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। তাহলে আমরা প্রথমেই যেটা দিয়ে আজকে শুরু করবো সেটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার। চলো তাহলে আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করা। আবারও তোমাদের সকলকে স্বাগত। কেন? আমরা আজকে ক্লাসটা দুটো পার্টে করেছি। প্রথম আমাদের চ্যাপ্টারগুলোকে অ্যানালাইসিস করা, কোন চ্যাপ্টারে কি পাবে না পাবে। এবার যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাস, জীবনবিজ্ঞানের ক্লাস। প্রথম চ্যাপ্টার, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। ঠিক আছে, চলো। জীবনবিজ্ঞানের আজকের ক্লাসটা আমাদের বোর্ডের সেরকম বোর্ড ওয়ার্ক নেই, তাই আমরা কিন্তু ফেস টু ফেস ক্লাস করছি। যে যে বিশেষ ইনফরমেশনগুলো দরকার হবে আমরা স্ক্রিনে প্লে করে দেবো, তোমরা পজ করে সেই ছবিগুলো কিন্তু থেকে খাতাতে লিখে নিও, ঠিক আছে? অথবা বিভিন্ন বই থেকে তোমরা এই টপিকগুলো পেয়ে যাবে। বেশ, বিশেষ কিছু টপিক থাকলে সেগুলো আমরা কিন্তু বিশেষ বিশেষ করে মার্ক করে দেবো। বেশ, তোমরা আশা করি আমাদের আগেকার ভিডিওগুলো দেখছো গণিত বা ভৌতবিজ্ঞানের। যদি না পাও তাহলে আমরা এই ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কগুলো। বেশ, চলো। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই চ্যাপ্টার থেকে প্রথমেই যে টপিকটা আসে সেটা হচ্ছে সংবেদনশীলতা আর উদ্দীপক। আচ্ছা বলতো, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, একটা জীব সাড়া কি করে দেয়, সে কেন সাড়া দেবে? আচ্ছা তুমি সাপোজ তোমার কথাই ধরি, তুমি ঘুমাচ্ছিলে, হয়েছে শীতের রাত, এখন তো চরম ঠান্ডা, হ্যাঁ কি না, একটা লেপে শীত কাটছে না। এই অবস্থায় তুমি খুব সুন্দর করে ঘুমাচ্ছ, খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখছো। এরকম অবস্থায় সকালবেলাতে ঘুম থেকে উঠতে তুমি লেট করছো, তোমাকে পড়তে বসতে হবে। তোমার বাবা হঠাৎ করে এসে তোমার র্যাকটা বা তুমি যে কম্বল ঢাকা নিয়েছো বা ব্ল্যাঙ্কেট সেটা খুলে দিল, তুমি কি হবে? শিউরে উঠবে কি উঠবে না? উঠবে তো। এটি তো তুমি সংবেদনশীলতার উদাহরণ দিয়ে দিলে। তার মানে বহিস্থ কোনো উদ্দীপকের দ্বারা তোমার দেহে যদি কোনো পরিবর্তন দেখা যায় বা প্রতিক্রিয়া আসে, সেটাই হচ্ছে সংবেদনশীলতা। তার মানে উদ্ভিদ কি তার মানে কি এরকম রিয়াকশন দেয় নাকি? আলবাত দেয়। আমি বলছি না, শুধু জগদীশ চন্দ্র বসু বলছেন যে হ্যাঁ উদ্ভিদের প্রাণ আছে, তোমরা তো জানো। এবং এই উদ্ভিদ কিভাবে তার প্রতিক্রিয়া দেয় তা বলে এমন নয়, তুমি একটা গাছকে জেনি সাপোজ একটা পাতা কেটে মানে ছিঁড়ে নিলে, খবরদার ছিঁড়বে না, গাছেরও প্রাণ আছে। সাপোজ তুমি সেটা না করে গাছকে হয়তো একটা গুঁতো মারলে, তাহলে কি তোমাকে গাছটা কি করবে? না, এরকম রিয়াকশন ও কিন্তু দেয় না। আমরা জানি গাছ হচ্ছে মহান, উদার, তাই তো আমরা গাছকেও দেবতা হিসেবে পুজো করি, করি কি করি না? সেটাই। চলো তাহলে আমরা যে টার্মটা বলতে চাইলাম সেটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক মানে হচ্ছে এমন একটা ব্যবস্থাপনা যার জন্য প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দেখো কি বলেছি, পরিবেশের যে পরিবর্তন জীব শনাক্ত করতে সক্ষম এবং যা জীবদেহের প্রতিক্রিয়ার সৃষ্টিতে সক্ষম তাকে উদ্দীপক বলে। তার মানে যার জন্য তোমার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে উদ্দীপক। হয়েছে? দেখা গেল রেজাল্ট ভালো করেছো, সবাই নাম করছে, তুমি খুশি হয়ে আছো, তুমি কোনো কথা বলছো না, একদম মুখটা লাজুক লাজুক হয়ে আছে। হঠাৎ করে কেউ কিছু একটা কথা বলে দিল, ও তো ওর পাশের দেখে একটু ছিল, দেখো তুমি সঙ্গে সঙ্গে রিয়াকশন দেবে, দেবে কিনা? এটা হলো উদ্দীপনা। বুঝতে পারছো? তাহলে নেক্সট হচ্ছে সংবেদনশীলতা। বলছে যে কোনো ধরনের পরিবর্তন বা উদ্দীপককে শনাক্ত করে সেই অনুযায়ী জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলা হচ্ছে সংবেদনশীলতা। এবার
কেউ তোমার মাথায় হাত বোলাচ্ছে ঘুমানোর সময়, তাকে তুমি যেরকম করে রিয়াকশন দেবে, পিঁপড়ে তোমাকে কামড়ালে তুমি কি একই রিয়াকশন দেবে? দেবে না। তার মানে দুজনের উদ্দীপনা তোমার প্রতি আলাদা। এটাই হচ্ছে সংবেদনশীলতার প্রথম ধাপ। অর্থাৎ জীবকে কি করতে হবে, শনাক্ত করতে হবে তার উদ্দীপনাটাকে। সেই উদ্দীপনাটা তার কাছ থেকে ভালো কাজ করছে না খারাপ লাগছে, তার উপর ডিপেন্ড করে সে কিন্তু রিয়াকশন দেবে। এমন না উদ্দীপনা পেলেও আর রিয়াকশন দিয়ে দেবে। তোমাকে কেউ যদি তোমার ভালো কথা বললো তাতে তুমি থ্যাংক ইউ করে দিলে, তোমার কেউ বদনাম করে দিল তাতে তুমি মাথা নামিয়ে থ্যাংক ইউ করে দিলে, দুটো কিন্তু সেম নয়, তাই না? তাহলে এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওই উদ্দীপকটাকে শনাক্ত করতে হবে। নেক্সট, আচ্ছা এই উদ্দীপক কত রকমের হতে পারে? বলছি জীবদেহে উদ্দীপক দু রকমের হয়, একটা অভ্যন্তরীণ উদ্দীপক আর হচ্ছে বাহ্যিক উদ্দীপক। ঠিক আছে, আভ্যন্তরীণ উদ্দীপক অনেক কিছু হতে পারে। তাদের মধ্যে ক্লাস 9-এ পড়িয়েছিলাম, মনে পড়ে? সেই যখন আমরা পড়াচ্ছিলাম বাষ্পমোচন টান, তখন কিন্তু আমরা এই টপিকটা বলেছিলাম একবার। যেমন বাষ্পমোচন টান, সমসংযোগ বল, এই সমস্ত হলো। আর বহিস্থ প্রভাবক, সেরকম বহিস্থ উদ্দীপক কি হতে পারে? জল হতে পারে, তাপমাত্রা হতে পারে, সূর্যালোক হতে পারে, বায়ু প্রবাহ হতে পারে, সবকিছু হতে পারে। আমরা এই চ্যাপ্টারে আস্তে আস্তে জানবো, বুঝতে পারলে? প্রথমেই আমরা এই টপিকগুলোর পর যেটা নিয়ে আমরা আজকে বলবো খুবই ইম্পর্টেন্ট, যেমন লজ্জাবতী গাছ। দেখেছো তো? লজ্জাবতী গাছকে তুমি যদি টাচ করে দাও, সে দেখবে সঙ্গে সঙ্গে তার পাতাটা কিন্তু আস্তে আস্তে নুইয়ে দিচ্ছে। আরো একজন আছে বন চালাল, সেটাও দেখতে পাবে আস্তে আস্তে। আচ্ছা, এই দুটো জিনিসের মধ্যে হঠাৎ করে অন্যান্য গাছ কই হাত পা নড়াচ্ছে না, কিন্তু এ কি করে হাত পা নামিয়ে দিচ্ছে? তাহলে এর মধ্যে নিশ্চয়ই কিছু বাড়তি চলন দেখতে পাওয়া যায় যেটা বাকিদের মধ্যে নেই। এটাই আমাদের জগদীশচন্দ্র বসু একটা যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে প্রমাণ করেছিলেন যে জীবে উদ্ভিদের প্রাণ আছে, সেটার নাম হচ্ছে কেশকোগ্রাফ যন্ত্র, যেটার সাহায্যে তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন যে হ্যাঁ উদ্ভিদেরও প্রাণ আছে। বেশ, তিনি রেজোনেন্ট রেকর্ডার নামক একটা যন্ত্রের সাহায্যে প্রাণীদের মতো উদ্ভিদের দেহে রিফ্লেক্স আর্ক এর অস্তিত্ব প্রমাণ করেছিলেন। মানে উদ্ভিদরা যে রিয়াকশন দিতে পারে, সেই রিয়াকশনটা পুরোপুরি তিনি রেকর্ড করেছিলেন রেজোনেন্ট রেকর্ডারের সাহায্যে। কি নাম বললাম? রেজোনেন্ট রেকর্ডারের সাহায্যে। তিনি প্ল্যান্ট হাইটোগ্রাফ যন্ত্রের সাহায্যে দেখান যে আঘাত, উত্তেজনা ও অবসাদে প্রাণীর মতো উদ্ভিদেরাও সাড়া দেয়, শ্রমে ক্লান্ত হয় ও বিশ্রামে সতেজ হয়। তাহলে এই সমস্ত তথ্যগুলো তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে প্ল্যান্ট হাইটোগ্রাফ যন্ত্রের সাহায্যে, আরেকটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন যে আছে সেটা তিনি দেখিয়েছিলেন রেজোনেন্ট রেকর্ডারের সাহায্যে। জগদীশচন্দ্র বসুর একটা লিখিত বই আছে, দ্য প্ল্যান্ট রেসপন্স অ্যাজ এ মিনস অফ সাইকোলজিক্যাল ইনভেস্টিগেশন, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, গ্রোথ অ্যান্ড দ্য ট্রপিক মুভমেন্ট অফ প্ল্যান্টস, ইত্যাদি ইত্যাদি। মহান বিজ্ঞানী। একজন মানুষ মহান তখনই হয় তার কর্মকাণ্ডের মাধ্যমে। তিনি এমন কিছু করে গেলেন যাতে নির্বলা এমন একটা জীব, যে মুখের কথা তোমাকে বোঝাতে পারে না বা বলতে পারে না, এমনকি নড়াচড়াও করতে পারে না, তারও যে প্রাণ আছে, তার যে অনুভূতি আছে, সেই সমস্তগুলো কিন্তু তিনি প্রমাণ করে চলে গেলেন। তার কৃতিত্বের মাধ্যমে, তার কার্যের মাধ্যমে তিনি কিন্তু চির অমর থেকে গেলেন। ঠিক আছে কিনা? তিনি উদ্ভিদের ওপর কেসিয়ান জাতীয় বীজ বা ক্লোরোফর্ম বা ইথার প্রয়োগ করে দেখলেন যে বিষ প্রয়োগে প্রাণীদের মতো তাদেরও কোষের মধ্যে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ বন্ধ হয়ে যাচ্ছে এবং কোষ মধ্যস্থ প্রোটোপ্লাজমের স্পন্দন হ্রাস পাচ্ছে। এই সমস্তগুলোর সাহায্যে তিনি কেশকোগ্রাফ নামক যন্ত্রের সাহায্যে একটা লেখচিত্র তৈরি করেন এবং সেখানে দেখাতে তিনি সার্থকতা লাভ করেন। ঠিক আছে, বেশ, এবার যে টপিকটা বলবো সেটা হচ্ছে উদ্ভিদ চলন। এই যে মুভমেন্ট, এই মুভমেন্টটা এক ধরনের চলন। তাহলে চলন কি? চলন হচ্ছে যে প্রক্রিয়ায় জীব নিজে এক স্থানে আবদ্ধ থেকে তার জৈবনিক ক্রিয়ার মাধ্যমে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায়, তাকে বলা হয় চলন। তোমরা জানো চলন আর গমনের মধ্যে পার্থক্য কি? চলন এক জায়গায় নির্দিষ্ট থেকে হয়, আর গমনের ক্ষেত্রে সেটা এক জায়গায় নির্দিষ্ট থেকে হয় না, স্থান পরিবর্তন করতে হয়, তাই না? ব্যতিক্রম আছে। আমরা সবসময় বলি যে সমস্ত প্রাণীরাই গমনে সক্ষম, কিন্তু না, এমন অনেক প্রাণী আছে যারা গমনে সক্ষম নন, আবার অনেক উদ্ভিদ আছে যারা কিন্তু গমনেও সক্ষম।
যাই হোক আস্তে আস্তে আমরা বলবো। নেক্সট, উদ্ভিদের চলন আমরা নর্মালি 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ট্যাকটিক চলন, 2 ট্রপিক চলন, আর 3 ন্যাস্টিক চলন। তোমাদের ক্লাস 10-এ এই 3 রকমের চলনের কথা বলা আছে, কিন্তু এই 3 রকমের চলনকে দুভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে সামগ্রিক চলন আর একটা হচ্ছে বক্র চলন। সামগ্রিক মানে পুরো অঙ্গটাই এক জায়গায়, মানে পুরো উদ্ভিদ কাণ্ডটাই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন যদি করে যায় তাকে সামগ্রিক চলন বলা হয়। ঠিক আছে, এই সামগ্রিক চলন আবিষ্ট যেটা হচ্ছে ট্যাকটিক চলন একটা হচ্ছে তার উদাহরণ। এবং ট্যাকটিক চলনে অনেকগুলো প্রকারভেদ ছিল, যেটা আগেকার ওল্ড সিলেবাসে ছিল, এখন বর্তমানে নাই। এখন শুধুমাত্র তোমাদের একটাই ট্যাকটিক চলন দেওয়া আছে, সেটা হচ্ছে ফটো ট্যাকটিক চলন। হয়েছে। আমরা বক্র চলন যেটা আবিষ্ট, সেই আবিষ্ট বক্র চলন আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা যে বৃদ্ধিজনিত চলন ট্রপিক চলন, আর একটা প্রকরণজনিত চলন ন্যাস্টিক চলন। ট্রপিক চলনকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি: ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ন্যাস্টিক চলনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক। চলো একটা একটা করে আমরা আলোচনায় যাই। প্রথমে ট্যাকটিক মানে হচ্ছে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলা হয়। তার মানে উদ্ভিদ স্থান পরিবর্তন করছে। স্থান পরিবর্তন করা মানে কি? আমরা তো বলি গমন, কিন্তু নিজে করছে না, কাউরির দ্বারা হচ্ছে। তাহলে সে নিজে যেহেতু চলতে পারছে না বা এক জায়গাতে স্থান পরিবর্তন করতে পারছে না, তাহলে আমরা একে গমন বলবো না, চলনের আন্ডারে রাখবো। অন্যের দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে। ঠিক আছে, এই ট্যাকটিক চলনের মধ্যে তোমাদের একটাই ট্যাকটিক আছে বললাম, ফটো ট্যাকটিক। সেটাই আজকের আমাদের ক্লাসের শেষ টপিক হবে। পরের দিন আমরা বাকি চলনটাকে কমপ্লিট করে দেবো। বেশ, চলো। তাহলে এক্ষেত্রে উদ্দীপক হলো আলো। তাহলে আলোর দ্বারা যে চলনটা হবে ট্যাকটিক চলন, সেটাকে বলা হচ্ছে ফটো ট্যাকটিক। কি বলা হবে? যেমন এই ট্যাকটিক চলনটা একটা উদাহরণ দিয়ে বলতে পারি আমরা। ক্লামাইডামোনাস, ভলভক্স প্রভৃতি শৈবাল আধার থেকে মাঝারি তীব্রতার আলোর দিকে এবং অতি বা তীব্র আলোর বিপরীত দিকে ফ্ল্যাজেলের সাহায্যে সাঁতার কেটে গমন করে। অনেক সময় পুকুরের জল সূর্যোদয়ের পর সবুজ হয়, আবার সূর্যাস্তের আগে আলোর তীব্রতা কমে এটা স্বচ্ছ হয়ে যায়, কারণ শৈবালগুলি সালোক সংশ্লেষের জন্য ওপরে সাঁতার কেটে উঠে এসে জলটা সবুজ করে, এবং শৈবালগুলো আবার রাতের দিকে পুনরায় নিচে নেমে যায়, যার জন্য স্বচ্ছ হয়ে যায়। তাহলে এই ধরনের উদাহরণগুলো হচ্ছে ফটো ট্যাকটিক চলনের উদাহরণ। এটা সাধারণত 2 রকমের হয়, পজিটিভ ফটো ট্যাকটিক আর এটা হচ্ছে নেগেটিভ ফটো ট্যাকটিক। আমরা বলে দিলাম, আলোকের দিকে পজিটিভ, বিপরীতে নেগেটিভ। ঠিক আছে, আজকের আমাদের এই টপিক চলনটা, ট্যাকটিক চলনটা এই পর্যন্তই থাকবে। আগামী যে ভিডিওটা আসছে সেই ভিডিও থেকে একদম পুরো দমে আমরা চলনটাকে শেষ করব। ঠিক আছে, যতগুলো টপিক বললাম তোমরা পড়তে থাকো। আজকে কোনো অসুবিধা থাকলে পরের ভিডিওতে এসো, সেখানে কিন্তু আমরা জানাচ্ছি। চলো আজকের মতো টাটা।